ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা বেসিক গ্রামার নিয়ে আলোচনা করব। বেসিক গ্রামারের যে বিষয়টা যে আমরা আলোচনা করছিলাম নিশ্চয়ই মনে আছে, আমরা রাইট ফর্ম ভার্বে ছিলাম। আমরা অলরেডি দুইটা পার্ট শেষ করে ফেলেছি। আমরা আজকে পার্ট 3 নিয়ে আলোচনা করব। এখন দেখি পার্ট 3 তে আমাদের কি দিয়ে শুরু হয়েছে। ইয়েস, রুল 14 দিয়ে শুরু হয়েছে। রুল 14 জেরান্ড। জেরান্ডের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জেরান্ড না বোঝার কারণে আমরা অনেক ভুল করে ফেলি। আমরা পরীক্ষা অনেক কিছু অ্যান্সার করতে পারি না। সো জেরান্ড আসলে কি, এটা আসলে জানা খুবই গুরুত্বপূর্ণ। জেরান্ড মূলত ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম, কিন্তু সেটা ভার্বের মতো কাজ করে না, সেটা কাজ করে অর্থাৎ ভার্ব আইএনজি ফর্ম ফাংশনস অ্যাজ নাউন, অর্থাৎ নাউন হিসেবে কাজ করবে। নাউনের ফাংশনগুলো আমরা যেহেতু জানি, তাহলে মোটামুটি এটা আমাদের খুবই সহজ হয়। সো নাউন যেরকম সাবজেক্ট হিসেবে বসে, ঠিক একইভাবে জেরান্ড সাবজেক্ট হিসেবে বসে। একটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে বসে। আমরা এক্সাম্পল দেখে নিই কিছু, যেমন ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ for people of all ages. So walking is a good exercise for people of all ages. Here walking is used as subject. So আমরা বলতে পারি ওয়াকিংটা জেরান্ড। ঠিক একইভাবে পরের সেন্টেন্সে রিডিং ইজ মাই ফেভারিট ফার্স্ট টাইম, সো রিডিং ইজ জেরান্ড হিয়ার। নেক্সট সেন্টেন্স যদি চলে যাই, আমরা দেখি রাইটিং ইজ অ্যান এক্সচেঞ্জ অফ আইডিয়াস, সো রাইটিং ইজ জেরান্ড। সো আমরা বলতে পারি জেরান্ড সাবজেক্ট হিসেবে ইউজ করা যায়। আমরা বিভিন্ন ভার্বকে কিভাবে এভাবে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট অনুযায়ী ইউজ করতে পারবো। আমরা নেক্সট টপিকে চলে যাই, জেরান্ড অ্যাজ অবজেক্টস। তাহলে জেরান্ডের ব্যবহার হলো অবজেক্ট হিসেবে, অর্থাৎ ভার্বের পরেই, ঠিক ভার্বের পরেই বসে। আমরা মনে রাখবো আমরা কি মনে রাখবো যে জেরান্ড সাবজেক্ট হিসেবে বসতে পারে, আবার অবজেক্ট হিসেবে বসতে পারে। আমরা অবজেক্টের এক্সাম্পল গুলো দেখে নিই। হি এনজয়স লার্নিং ইংলিশ, সো এনজয় করে, কি এনজয় করে? লার্নিং। ঠিক একইভাবে লার্নিংটা এখানে অবজেক্ট। ভার্বের কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। শি হেটস, সে হেট করে কি? স্মোকিং। I love reading novels. I love what? Reading novels. Russell likes photographing nature. So likes what? Photographing. তাহলে মনে রাখতে হবে যে কি জেরান্ড ভার্বের অবজেক্ট হিসেবেও বসতে পারে। তাহলে আমরা নেক্সট ইউজে চলে যাই, জেরান্ড অ্যাজ অবজেক্ট অফ এ প্রিপোজিশন। হ্যাঁ, মনে রাখতে হবে জেরান্ড কিন্তু একটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, অর্থাৎ প্রিপোজিশনের পরে ভার্বটা আইএনজি হয়ে যায়। এটা আমরা অবশ্যই মনে রাখবো, কারণ পরীক্ষায় আমাদের এই ধরনের অনেক অ্যান্সার করতে হবে। আমরা এক্সাম্পল দেখে নিই, যেমন এখানে আছে থ্যাঙ্কস এ লট ফর জয়নিং আস। এই যে ফর জয়নিং এখানে কি বলছে? এই যে ফর হলো প্রিপোজিশন, জয়নিং কি ভার্ব আইএনজি। ঠিক একইভাবে নেক্সট এক্সাম্পল যদি তাকাই, তাহলে দেখবো এখানেও জেরান্ড is capable of solving the problems quickly. So capable of এর পরে এই যে preposition of এর পরে gerund হয়েছে। পরের সেন্টেন্সে by reading we can explore new words. So by এর পরে gerund. So মনে রাখতে হবে by এর পরেও কি হয়? gerund হয়। preposition এর পরেই gerund. Are you interested in improving yourself? So in এখানে preposition এর পরে কি হচ্ছে? verb ing হয়েছে। তাহলে আমরা শিখে ফেললাম যে preposition এর পরে কি হয়? verb ing হয়। আমরা এখন নেক্সট ইউজে চলে যাব। এখানে কি বলছে দেখে নিই, জেরান্ড অ্যাজ কমপ্লিমেন্ট, অর্থাৎ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে। কমপ্লিমেন্ট কমপ্লিটস দ্য ভার্ব। মনে রাখতে হবে কমপ্লিমেন্টের কাজ হলো ভার্বকে কমপ্লিট করা। যেমন মাই হবি ইজ, আমার হবিটা কি? হোয়াট। যে কি মানেই নাউন, কি? সুইমিং। এই যে মাই হবি ইজ সুইমিং। পরের সেন্টেন্সে মাই ফেভারিট থিং টু ডু ইজ কুকিং, অর্থাৎ আমার প্রিয় কাজ কি, যেটা করতে পছন্দ করি আমি, সেটা হলো কি? কুকিং। পরের সেন্টেন্সে হিজ জব ইজ ড্রাইভিং এ বাস, তার জবটা কি? ড্রাইভিং। সো ড্রাইভিং, কুকিং, সুইমিং এগুলো সবই কি এখানে জেরান্ড। আমরা এখন নেক্সট ইউজে চলে যাই, ইউজ জেরান্ড আফটার দ্য ফলোইং ভার্বস। কিছু কিছু ভার্ব আছে, অর্থাৎ অনেক ভার্বই আছে, আমি এখানে যেগুলো বেশি ব্যবহার করি আমরা এভরিডে লাইফে, সেই কিছু চেষ্টা করেছি দেওয়ার জন্য। আমরা এগুলো একটু দেখে রাখি, তাহলে আমরা কি
ব্যবহার করতে পারবো। এই যে স্টপ, স্টার্ট, সো স্টপের পরে জেরান্ড ইউজ করবো স্টার্টের পরে, যেমন হি স্টপড টকিং টু মি, they started working hard to succeed. So stop এর পরে gerund, start এর পরে gerund, মনে রাখবে stopped এ double p হয়। She loves eating fruits, so loves এর পরে gerund। I hate drinking cokes, so hate এর পরে gerund। My cousins enjoy watching cricket, enjoy এর পরে gerund। She never minds gossiping with you, তাহলে মনে রাখবো আমরা এই ভার্ব গুলো enjoy, mind, love, hates, stop, start, এগুলোর পরে কি হবে? gerund হবে। আরো কিছু ভার্ব দেখে নিই, সেটা হলো লাইক, প্রিফার। সো লাইক মানে পছন্দ করা, প্রিফার মানে পছন্দ করা। হি লাইকস ওয়াচিং মুভিজ, হ্যাঁ, দে প্রিফার রিডিং টু রাইটিং। এখন দেখতে হবে এখানে যে প্রিফার ভার্ব, প্রিফারের পরে আমরা অনেকেই ভুল করে টু না ইউজ করে এই যে এখানে দেন ইউজ করে ফেলি। আমরা এখন থেকে মনে রাখবো প্রিফারের পরে অবশ্যই টু হবে। হ্যাঁ, দে প্রিফার রিডিং টু রাইটিং, অর্থাৎ রাইটিং থেকে রিডিংটা তারা বেশি পছন্দ করে। সো এইভাবে আমরা কি দেন না ইউজ করে এখানে কি ইউজ করব? টু ইউজ করব। পরের এক্সাম্পলে দেখে নিই, এই যে কিপ, অ্যাভয়েড, এগুলোর পরে জেরান্ড হয়। শি কেপ্ট আস ওয়েটিং দ্য হোল ডে, আমাদেরকে সারাদিন অপেক্ষায় রাখলো, এই যে কেপ্ট আস ওয়েটিং। ডক্টর টোল্ড মি টু অ্যাভয়েড ইটিং ফাস্ট ফুড, সো অ্যাভয়েড এর পরেও জেরান্ড হয়, অ্যাভয়েড ইটিং। মাই সিস্টার ক্যানট হেল্প রিডিং স্টোরিজ, এই ক্যানট হেল্প এর পরে জেরান্ড হয়, অর্থাৎ এই ফ্রেজটার অর্থ আসলে কি? এই ফ্রেজটার অর্থ হবে এরকম যে আমার বোন গল্প না পড়ে থাকতে পারে না, এরকম। আমরা যদি বলি আমি মাকে না দেখে থাকতে পারি না, আমি এই কাজটা না করে থাকতে পারি না, এই ক্ষেত্রে আমরা ক্যানট হেল্প, আর পাস্ট টেন্সে ইউজ করলে কুড নট হেল্প ইউজ করবো। তাহলে আই কুড নট হেল্প ভিজিটিং ইউ ইয়েস্টারডে, অর্থাৎ তোমাকে বেড়াতে না গিয়ে আমি থাকতে পারিনি, মানে তোমার কাছে, তোমাকে দেখতে না গিয়ে, তোমার কাছে মানে তোমার ওখানে বেড়াতে না গিয়ে আমি থাকতে পারি না, এইভাবে বলতে পারি আই কুড নট হেল্প ভিজিটিং ইউ ইয়েস্টারডে। আমরা দেখে নিই আরো কিছু ফ্রেজ আছে, অলওয়েজ ইউজ জেরান্ড আফটার দ্য ফলোইং ফ্রেজেস। হ্যাঁ, সো এই ফ্রেজ গুলোর পরে আমরা জেরান্ড ইউজ করব। হ্যাঁ, তাহলে এখন দেখে নিই উইথ এ ভিউ টু, এই উইথ এ ভিউ টু এই ফ্রেজটার মানে কি, কি অর্থে বসে? অর্থ না বুঝলে আমরা এভরিডে লাইফ ইউজ করতে পারবো না। সো আমরা অর্থগুলো একটু শিখে নিই বা লিখে রাখি। উইথ এ ভিউ টু মানে জন্য, লুক ফরওয়ার্ড টু মানে অপেক্ষায় থাকা, গেট ইউজ টু মানে অভ্যস্ত হওয়া, বি ইউজ টু মানে অভ্যস্ত, বি ইউজ টু বলতে এখানে কি বি ভার্ব বিভিন্ন ফর্ম আছে, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলো। উড ইউ মাইন্ড অথবা কুড ইউ মাইন্ড, এটা যখন আমরা খুব পলাইট রিকোয়েস্ট করব তখন কিন্তু আমরা এই ফ্রেজটা ইউজ করব। এখন আমরা এক্সাম্পল গুলো দেখে নিই। এই যে হি কেম হিয়ার উইথ এ ভিউ টু সাবমিটিং দ্য অ্যাসাইনমেন্ট, এই যে সেখানে এসেছিল কি জন্য? অ্যাসাইনমেন্টটা সাবমিট করার জন্য। তাহলে উইথ এ ভিউ টু মানে জন্য অর্থে বসছে, আর সাবমিটিং কি এখানে ভার্ব আইএনজি। মনে রাখতে হবে সাবমিটে একটা টি হয় আর সাবমিটিং এ কি ডাবল টি হয়ে যায়। তাহলে হি কেম হিয়ার উইথ এ ভিউ টু সাবমিটিং দ্য অ্যাসাইনমেন্ট, সো উইথ এ ভিউ টুর পরে কি হয়? জেরান্ড হয়। তারপরে দে লুকড ফরওয়ার্ড টু রিসিভিং আস অ্যাট দ্য এয়ারপোর্ট। আচ্ছা, আমরা অনেকে কি করি এই টু দেখে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসাই দিই, কিন্তু সব টু আসলে কি না, ইনফিনিটিভ না। কিছু টু আছে যেগুলো প্রিপজিশনাল ফ্রেজ এর সাথে বসায়, যেমন উইথ এ ভিউ টু। তাহলে হি কেম হিয়ার উইথ এ ভিউ টু সাবমিটিং দ্য অ্যাসাইনমেন্ট, দে লুকড ফরওয়ার্ড টু রিসিভিং আস অ্যাট দ্য এয়ারপোর্ট। সো লুকড ফরওয়ার্ড টুর পরে কি হয়? জেরান্ড হয়। আমরা মনে রাখবো লুক ফরওয়ার্ড টু মানে অপেক্ষায় থাকা, দে লুক ফরওয়ার্ড টু রিসিভিং আস অ্যাট দ্য এয়ারপোর্ট, তারা অপেক্ষায় ছিল আমাদেরকে রিসিভ করার জন্য। তারপরে চলে যায় নেক্সট এক্সাম্পল, হি গট ইউজ টু কুকিং ওয়েন শি ওয়াজ অ্যাব্রোড, সো সে অভ্যস্ত হয়ে গেল রান্না করতে যখন সে বিদেশ ছিল। সো দে গট ইউজ টু কুকিং। এটা আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করলে গেটস বলতাম, গেট, হ্যাজ গট, এইভাবে বিভিন্ন টেন্সে ইউজ করা যায়। বা হি ইজ গেটিং ইউজ টু, অর্থাৎ ইউজ টুর আগে যখন গেট ভার্বটা ইউজ করব, বিভিন্ন ফর্ম হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই কি হবে? গেট ইউজ টুর পরে জেরান্ড হবে। পরেরটা দেখে নিই যে প্রিভিয়াসলি হি ওয়াজ ইউজ টু টেলিং লাইস, এই যে আগে সে মিথ্যা বলতে অভ্যস্ত ছিল, তাহলে এখন ওয়াজ ইউজ টু, আবার এখানে ইজ ইউজ টু প্রেজেন্ট টেন্সে বলতে পারতাম আর ইউজ টু, এভাবে। অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর যে কোনো একটা ভার্ব এখানে বসলেই তখন ইউজ টুর পরে কি হবে? জেরান্ড হবে। ফর এক্সাম্পলটা দেখে নিই যে উড ইউ মাইন্ড শোয়িং মি দ্য ওয়ে টু দ্য হসপিটাল, আপনি কি অনুগ্রহ করে আমাকে হাসপাতালে যাওয়ার রাস্তাটি দেখিয়ে দিবেন? সো এইভাবে আমরা যদি কাউকে কি করি, খুব পলাইটলি রিকোয়েস্ট করি, সেক্ষেত্রে আমরা কি করব? কি উড ইউ মাইন্ড অথবা কুড ইউ মাইন্ড ইউজ করব। এটা হলো মোর ফর্মাল, এটা ইউজ মোর ফর্মাল
সিচুয়েশন আমরা কি এই ধরনের ফ্রেজ ইউজ করে রিকোয়েস্ট করতে হয়, উড ইউ মাইন্ড অথবা কুড ইউ মাইন্ড। চলে যায় নেক্সট রুলে, ইনফিনিটিভস। ইয়েস, ইনফিনিটিভ আমরা অনেক সময় ইনফিনিটিভ আর জেরান্ডের মধ্যে কি করে ফেলি, এলোমেলো করে ফেলি। তাহলে আমরা যদি আজকে এই লেসনটা ইনফিনিটিভের পরে যে লেসনটা এখন দেওয়া হবে এটা যদি মনোযোগ সহ দেখি তাহলে আমাদের আর কি হবে না, এলোমেলো হবে না। তাহলে আমরা জেরান্ড শিখে ফেললাম, এখন পাশাপাশি ইনফিনিটিভটাও শিখব। ইনফিনিটিভ আসলে কি? ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এই যে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম যখনই দেখবো আমরা সেটাকে আমরা ইনফিনিটিভ বলবো। সো আমরা এখন ইনফিনিটিভ এক্সাম্পল গুলো দেখি। as a subject of a verb, yes, ইনফিনিটিভ কিন্তু জেরান্ডের মতো সাবজেক্ট হিসেবে বসে। সেটা কি? টু আর ইজ হিউম্যান। এই এরর শব্দটা আমরা জানি, এরর মানে ভুল, আর আর মানে ভুল করা। সো এররকে ভার্ব করলে আর হয়। এই যে টু আর মানে ভুল করা, ইজ হিউম্যান মানে মানুষ মাত্রই কি করে, ভুল করে। পরে দেখি টু বেগ ইজ এ ডিসগ্রেসফুল অ্যাক্ট। টু বেগ মানে ভিক্ষা করা, ভিক্ষা করা একটি অপমানজনক কাজ। টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ। এই যে টু ওয়াক এখানে কি ইনফিনিটিভ। পরে দেখি আমরা টু টেল লাইস ইজ এ গ্রেট সিন। আরেকটা কথা মনে রাখবো, যখনই আমরা কি করব, এই যে টু টেল ইউজ করব, টু টেল, তখন মনে রাখবো টু টেল আসলে কি হয়। টু টেল লাইস ইজ এ গ্রেট সিন। এই যে টু টেল, আচ্ছা ইনফিনিটিভের পরে কখন ভার্ব সবসময় কি হবে, সিঙ্গুলার হবে, এটা মনে রাখবো। এখানে কিন্তু লাইসটা সাবজেক্ট না, টু টেলটা সাবজেক্ট, তাহলে ইনফিনিটিভ হলে ভার্ব সিঙ্গুলার হবে। টু টেল লাইস ইজ এ গ্রেট সিন। এখন আমরা চলে যাই নেক্সট রুলে, অ্যাজ অবজেক্ট অফ এ ভার্ব, অর্থাৎ ভার্বের অবজেক্ট হিসেবে বসে, অর্থাৎ ভার্বের পরেই কিন্তু কি ইনফিনিটিভ বসে। যেমন ইউ হ্যাভ লার্ন টু আইডেন্টিফাই এ ফাইনাইট ভার্ব। সে টু আইডেন্টিফাই মানে কি শনাক্ত করতে। মনে রাখতে হবে, যখন আরেকটা কথা বলে রাখি এখানে, সেটা গুরুত্বপূর্ণ। যদি কোনো বাংলা বাক্যে আমরা যখন ট্রান্সলেট করব তখন এটা মনে রাখবো, যদি কোনো বাংলা বাক্যে তে যুক্ত ক্রিয়া থাকে, যেমন সে বাড়ি যেতে চায়, এই যেতে, তখন ওই যে তে যুক্ত ক্রিয়ার আগে টু বসে। যেমন এখানে বলছে কি যে যে যেতে চায়, তাহলে কি হবে, হি ওয়ান্টস টু গো হোম। তাহলে এখানে কি, তাহলে ওই যেতে আগে টু বসে। যেমন শিখতে, বলতে, পড়তে এরকম বোঝাতে টু বসে। তাহলে কি হবে, ইউ হ্যাভ লার্ন টু আইডেন্টিফাই এ ফাইনাইট ভার্ব। আই ট্রাইড টু সলভ, যে আমি চেষ্টা করেছি কি করতে, সমাধান করতে। এই সমাধান করতে এই জন্য কি হয়েছে, এখানে আগে টু বসছে। দ্য প্রবলেম, শি ডিসাইডেড টু লিভ দ্য কান্ট্রি ফর টার্সিয়ারি এডুকেশন। সে সিদ্ধান্ত নিয়েছিল কি করতে, দেশ ছেড়ে যেতে। কেন, কিসের জন্য, ফর টার্সিয়ারি এডুকেশন, উচ্চ শিক্ষার জন্য। আমরা এখন নেক্সট পেজে চলে যাই, দেখি অ্যাজ কমপ্লিমেন্ট অফ ভার্ব, অর্থাৎ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবেও ইনফিনিটিভ ইউজ হয়। যেমন এখানে দেখি মাই ডিজায়ার ওয়াজ টু বিকাম এ ডক্টর, যে আমার প্রত্যাশা কি ছিল, কি একজন ডাক্তার হওয়া। সো ডিজায়ার পরে কি বসছে, টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম। তারপর দেখি দ্য এইম অফ হিজ লাইফ ইজ টু সার্ভ দ্য ডাউন ট্রডেন পিপল। তার লক্ষ্যটা কি ছিল, কি কাদেরকে সেবা করা, এই যে ডাউন ট্রডেন। ডাউন ট্রডেন মানে কি, ডাউন ট্রডেন মিনিং হলো কি অবহেলিত, এই যে অবহেলিত মানুষকে সেবা করা। সো এখানে কি এই যে ভার্বের কি কমপ্লিমেন্ট হিসেবে বসছে। তারপর এখানে ইট ইজ এসেনশিয়াল টু মেইনটেইন এ হেলদি ডায়েট, টু মেইনটেইন এখানে কি হিসেবে বসছে, এই যে ইজ এর কি, ইজ হলো ভার্ব, এই ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে। আমি আগেও বলেছি কমপ্লিমেন্ট হলো ভার্বকে কমপ্লিট করে, কমপ্লিমেন্ট কমপ্লিটস দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের মিনিংটাই কমপ্লিট করে। আমরা চলে যাই এই যে অ্যাজ অবজেক্ট অফ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কি বসে, ইনফিনিটিভ ইউজ হয়। যেমন হি ওয়াজ অ্যাবাউট টু স্পিক দ্য ট্রুথ, এই যে অ্যাবাউট টু হলো কি একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এর অবজেক্ট হিসেবে স্পিক বসছে। I found a place for, এই যে ফরটা হলো প্রিপোজিশন, ফর টম অ্যান্ড স্ট্যাসি টু লিভ, এই যে এই দুজনের জন্য আমি একটা জায়গা খুঁজে পেয়েছি কি করতে, এই যে ফর এর অবজেক্ট হিসেবে কি টু লিভ বসছে। She gestured for him to follow, সে তাকে কি করলো, কি মানে ইশারা করে তাকে ফলো করতে বললো। আমরা অনেক সময় কাউকে ইশারা করে ফলো করতে বলি, তাহলে জেস্টার মানে কি ইশারা করা। তারপরে চলে যাই, এখানে কিছু ভার্ব লিস্ট করে দেওয়া আছে, এই ভার্বগুলোর পরে আমরা জেরান্ড ইউজ ইনফিনিটিভ ইউজ করবো। কারণ কিছু ভার্ব আছে যেগুলো ইনফিনিটিভ ইউজ করবো, যেমন অ্যাফোর্ড, আই ক্যানট অ্যাফোর্ড টু বাই এ কার।
সো এফোর্ট এর পরে আমরা টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম ইউজ করবো। ঠিক একইভাবে এগ্রি, অ্যাটেম্পট, এইম, অ্যাপিয়ার, আস্ক এই ভার্বগুলোর পরে কি ইউজ করব? ইনফিনিটিভ ইউজ করব। তারপরে দেখি আমরা অ্যারেঞ্জ, বেক, বিগিন, চুজ, ক্লেইম, ডেয়ার এই ভার্বগুলোর পরে কি ইউজ করব? ইনফিনিটিভ ইউজ করব। আরো কিছু লিস্ট দেওয়া আছে এখানে, ডিসাইড, ডিজায়ার, ডিমান্ড, এক্সপেক্ট, ডিজার্ভ, থ্রেটেন, ফেইল, forget, hesitate, hope, hurry, intend, learn, manage, neglect, need, offer, plan, prepare, pretend, proceed, promise, propose, refuse, remember, seem, try, want. সো আমরা শিখে ফেললাম এই ভার্বগুলোর পরে আমরা কি ইউজ করব? ইনফিনিটিভ ইউজ করব। এখন কিছু এক্সাম্পল দেখে নিই। We have already planned to move to a new house. যে plan to move, এই যে planned এর পরে কি বসছে? ভার্ব প্রেজেন্ট ফর্ম। মনে রাখবো এটাও যে planned এও ডাবল এন হয়ে যায়, প্ল্যান এ একটা এন আর planned এ কয়টা? ডাবল এন। He promised to support us, এই যে promised to support us, এই যে promised এর পরে ইনফিনিটিভ বসছে। পরে যে tried to reach, try এর পরে কি বসছে? ইনফিনিটিভ। She tried to reach there as early as possible. They did not deserve to win, deserve এর পরে কি বসছে? টু বসছে। তারপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম। Don't forget to lock the door when you leave, এই যে forget এর পরে কি বসছে? ইনফিনিটিভ ইউজ হয়েছে। তা আমরা এই ক্ষেত্রে কি করতে পারি? ইনফিনিটিভ ইউজ করতে পারি। পরে দেখি ইউজ ইনফিনিটিভস আফটার দ্য ফলোইং ফ্রেজেস। এই কিছু ফ্রেজ আছে যে ফ্রেজের পরে আমরা কি ইনফিনিটিভ ইউজ করি, যেমন ইউজ টু। আমরা একটু আগে জিরান্ডের সময় দেখেছি যে বি ইউজ টু, এখানে কিন্তু বি নাই, অনলি ইউজ টু। তাহলে কি বলতে হবে? ইন দ্য পাস্ট হি ইউজ টু টেল লাইস, মানে আগে সে কি করতো? মিথ্যা বলতো, মানে এখন আর বলে না। I cannot but see my mother, এই মাকে না দেখে থাকতে পারি না। আমরা শিখেছি cannot help এর পরে gerund হয়, বাট cannot but হলে তখন কিন্তু কি হবে? ইনফিনিটিভ হবে। পরেরটা দেখে নিই, they would like to apply for the job, would like to মানে চাই, তারা কি করতে চায়? চাকরির জন্য অ্যাপ্লাই করতে চায়। so would like to apply for the job. so আমরা বলতে পারি কি used to, cannot but অথবা could not but, would like to। আরেকটা ফ্রেজ আমি এখানে দিতে ভুলে গেছি, সেটা হলো in order to। I came here in order to learn English, এভাবে আমরা কি করতে পারি? I am watching the video in order to learn English, এভাবে in order to পরে কি হয়? ইনফিনিটিভ হবে। আমরা চলে যাই নেক্সট রুলে। নেক্সট রুল কি বলছে? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে আমরা যে জেরান্ড, ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল, এরপরে আমরা শিখবো পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, এই সবই খুবই কিন্তু কি শুধুমাত্র রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে না, এভরিডে ইংলিশে দরকার। পাশাপাশি পরীক্ষায় আমাদের মডিফায়ার্স আসে, মডিফায়ার্স এর ক্ষেত্রেও কি করতে হবে? এই বিষয়গুলো জানতে হয়, তা না হলে অ্যান্সার করা যায় না। তাহলে এখন যদি শিখে ফেলি তখন আমাদের সহজ হয়ে যাবে। প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্ব আইএনজি ফর্ম। আমরা একটু আগে শিখেছি ভার্ব আইএনজি হিসেবে জেরান্ড হয়, আবার ভার্ব আইএনজি কখনো কখনো অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই যখনই অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখনই কি হবে? সেটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে অ্যাডজেক্টিভ তাহলে কি? অ্যাডজেক্টিভ হলো হোয়াট কাইন্ড অফ, অর্থাৎ মনে রাখতে হবে কেমন। কোনো ওয়ার্ড দ্বারা যদি কেমন বোঝায়, অর্থাৎ নাউন সম্পর্কে বলবে কেমন, তাহলে বুঝতে হবে সেটা কি? অবশ্যই অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখে নিই যে এক্সাম্পল গেলে, আচ্ছা এক্সাম্পলে যাওয়ার আগে আমরা একটু নিচে দেখি, অ্যাডজেক্টিভস অলওয়েজ মডিফাই নাউন অ্যান্ড প্রোনাউন। তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি? সবসময় নাউন প্রোনাউনকে মডিফাই করা। তাহলে অ্যাডজেক্টিভ সবসময় কাকে মডিফাই করবে? নাউন প্রোনাউনকে। আমরা এখানে দেখে নিব। তাহলে এই প্রেজেন্ট পার্টিসিপল হলো কি? নাউনের আগে বসতে পারে, পরে বসতে। প্রথম সেন্টেন্স যেমন দেখি, আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং ইন দ্য গার্ডেন। এই যে অ্যান ওল্ড ম্যান, আমি দেখলাম যে মানুষকে কি করতে, কি এক মানুষকে দেখলাম সে হাঁটছিল কোথায়? গার্ডেনে। তাহলে আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং, তাহলে ওয়াকিং এখানে কি প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ইউজ হয়েছে। তাহলে এই অ্যান ওল্ড ম্যান এটা হলো নাউন, এই নাউন সম্পর্কে মডিফাই করছে। নাউনকে মডিফাই করা মানে এটা অ্যাডজেক্টিভ। আই স এ ফ্লাইং বার্ড, এই যে কেমন পাখি, উড়ন্ত পাখি, এই যে কেমন বোঝাচ্ছে এবং নাউনের আগে বসছে, তাহলে এটাও কি প্রেজেন্ট পার্টিসিপল। আই স এ ফ্লাইং বার্ড ইন দ্য স্কাই। ইটিং ডিনার, মানে ডিনার খেয়ে আমি ঘুমাতে গেলাম। সো ইটিং ডিনার, ডিনারের আগে বসে ইটিংটা কি ডিনারকে মডিফাই করছে। ইটিং ডিনার আই ওয়েন্ট টু বেড। আই অলওয়েজ অ্যাটেন্ড ক্লাসেস ডুইং হোমওয়ার্ক। তাহলে আমি সবসময় কি করি? ক্লাসে অ্যাটেন্ড করি হোমওয়ার্ক করে। তাহলে মনে রাখতে হবে আই অলওয়েজ অ্যাটেন্ড
ক্লাসেস ডুইং হোমওয়ার্ক। সো এইখানে যে হোমওয়ার্ক এটা হলো নাউন, এই নাউনের আগে কি বসছে অ্যাডজেক্টিভ বসছে, তাহলে কি তাহলে ডুইংটা এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তাহলে কি এ ক্রাইং বেবি ওয়াজ ফাউন্ড ইন দ্য মিডল অফ দ্য ক্রাউড। সো কেমন শিশু, ক্রাইং বেবি কান্নারত শিশু, তাহলে মনে ক্রন্দনরত শিশু, তাহলে কি এ ক্রাইং বেবি ওয়াজ ফাউন্ড, তাহলে বেবি হলো নাউন, এর আগে কি বসছে এটা অ্যাডজেক্টিভ বসছে। তাহলে চলে যাই আমরা নেক্সট রুলসে। নেক্সট রুলটা কি হচ্ছে কি পাস্ট পার্টিসিপল। তো পাস্ট পার্টিসিপল আসলে কি, এই যে প্রেজেন্ট পার্টিসিপল যেমন অ্যাডজেক্টিভ ঠিক একইভাবে পাস্ট পার্টিসিপলও কিন্তু অ্যাডজেক্টিভ। তবে মনে রাখতে হবে পাস্ট পার্টিসিপল কিন্তু ভার্ব আইএনজি ফর্ম না, এটা আসলে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কাজ করবে কার মতো অ্যাডজেক্টিভের মতো। আমরা এই পাস্ট পার্টিসিপলটা একটু দেখে নিই। সেটা বলছে কি যে অ্যাডজেক্টিভ হলো কি জানি আমরা অবশ্যই, যে আগে শিখে বলেছি হোয়াট কাইন্ড অফ কেমন বোঝাবে, তাহলে কেমন বোঝালে সেটা অ্যাডজেক্টিভ। এখন এক্সাম্পল দেখে নিই, যেমন দ্য ব্রোকেন উইন্ডো, দ্য broken window needs to be repaired quickly. The broken window needs to be repaired quickly. এই যে broken window, so কেমন উইন্ডো broken, তাহলে ব্রোকেনটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু কাজ করছে কার মধ্যে অ্যাডজেক্টিভের মধ্যে, তাহলে এটা কি অবশ্যই পাস্ট পার্টিসিপল। তারপরে চলে যায় হিয়ার ইজ এ ল্যামিনেটেড কপি, কেমন কপি ল্যামিনেটেড কপি টু রিপ্লেস ইওর টর্ন ওয়ান, কেমনটা এই যে ছেঁড়াটা, এই টিআর এর পাস্ট পার্টিসিপল ফর্ম টর্ন, টিআর টু টর্ন। পরেরটা দ্য কার ওয়াশড ইয়েস্টারডে, এই যে দ্য কার যে গাড়িটা ওয়াশ করা হয়েছিল গতকাল, তাহলে এখানে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু কি হিসেবে বসছে অ্যাডজেক্টিভ হিসেবে ইজ ব্লু, ইজটা হলো মেইন ভার্ব, এটা কিন্তু ভার্ব না, এটা হলো পার্টিসিপল। তারপরে সেন্টেন্স আছে ইট লুকস লাইক এ পেইন্টেড ওশান, ইট লুকস লাইক এ পেইন্টেড ওশান। সো পেইন্টেড এখানে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে মনে রাখতে হবে যে পেইন্টেড হলো কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু কার আগে বসছে ওশান, নাউনের আগে, নাউনকে মডিফাই করছে, কেমন ওশান পেইন্টেড ওশান। তাহলে আমরা শিখে ফেললাম পাস্ট পার্টিসিপলও কি অ্যাডজেক্টিভের মধ্যে কাজ করে। রুল 18 পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলটা আসলে কি হ্যাভিং এই শব্দটা বসবে, আর হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি কাজ করবে কার মতো, এটাও অ্যাডজেক্টিভের মতো। পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ, এটা আমরা মনে রাখবো। তাহলে আমরা এখন এক্সাম্পল দেখে নিই, যেমন হ্যাভিং ডেলিভার্ড দ্য মেসেজ হি লেফট ইমিডিয়েটলি। সো মেসেজ ডেলিভার্ড করেই মানে মেসেজটা পৌঁছে দিয়েই সে কি করলো, সে দ্রুত চলে গেল। তাহলে আমরা বলতে পারি কি দেখি হ্যাভিং ডেলিভার্ড, সো হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ডেলিভার্ড হোয়াট, ডেলিভার্ড দ্য মেসেজ, এই নাউনকে মডিফাই করছে। পরের সেন্টেন্সে ঠিক একইভাবে হেনরি লেফট অফিস হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক, এই যে কাজ শেষ করে সে কি করলো অফিস ছেড়ে চলে গেল, তাহলে হ্যাভিং ফিনিশড। পরেরটা বলতে পারি দ্য চাইল্ড হ্যাভিং ফাউন্ড ইটস মাদার ওয়াজ এগেইন হ্যাপি, মূল ভার্ব কি এখানে সাবজেক্ট হলো দ্য চাইল্ড, সরি সাবজেক্ট হলো চাইল্ড, মূল ভার্ব হলো ওয়াজ, মাঝখানে কিন্তু পার্টিসিপল ফ্রেজ বসছে। এই ফ্রেজ যখন কোনো ফ্রেজ যখন কি কোনো অ্যাডিশন যখন সেন্টেন্সের মাঝখানে বসে সেটাকে দুইটা কমা দিয়ে সেপারেট করতে হয়। ঠিক একইভাবে আমরা যদি এটা আগে বলতাম হ্যাভিং ফাউন্ডস ইট মাদার দ্য চাইল্ড ওয়াজ এগেইন হ্যাপি, এভাবে বলতে পারতাম, তখন আর কমা লাগতো না। এখন দেখে নিই আমরা নেক্সট রুল, প্রেজেন্ট টেন্স প্লাস অ্যাজ দো অ্যাজ ইফ সেন্স। আচ্ছা এই কনজাংশন গুলো আমরা দেখে নিই, অ্যাজ দো মানে যেন, অ্যাজ ইফ মানে যেন, আর সেন্স সাধারণত টাইমকে নির্দেশ করে। তখন এর আগের অংশ যখন সিম্পল প্রেজেন্ট টেন্স থাকবে, প্রেজেন্ট টেন্স মানে হতে পারে সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্টের যে কোনো টেন্স, এর পরে অংশ তাহলে কি হবে, এর পরে অংশ সিম্পল পাস্ট হবে। আমরা যদি এখন এক্সাম্পল দেখি তাহলে আমাদের পুরো আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। হি প্রিটেন্ডস অ্যাজ দো হি ওয়ার ম্যাড। এখন দেখে নিই প্রিটেন্ড ভার্বের সাথে কি আছে এখানে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে অ্যাজ দো আগের অংশ যদি প্রেজেন্ট, পরের অংশ সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট মানে এখন কি লিখলাম হি ওয়ার ম্যাড। হ্যাঁ এখন অনেকে কোশ্চেন করতে পারে যে আসলে কি যে ওয়ার কেন বসবে। হ্যাঁ মনে রাখতে হবে অর্থাৎ কোনো কিছু আমরা যখন ইমাজিন করি, হ্যাঁ যেমন আমরা যদি আমি পাখি হতাম, এটা আসলে বাস্তব না আর কি। ঠিক একইভাবে সে যেন সে পাগল, তো এখানে কি করছে একজনের প্রিটেন্ড করছে, হ্যাঁ মানে ইটস নট রিয়ালিটি। তখন কি কিন্তু কি করবো আমরা এই যে সবসময় ওয়ার ভার্বটা ইউজ করবো, পাস্ট টেন্স প্লুরাল ফর্ম ইউজ করবো, সাবজেক্ট যাই হোক না কেন ভার্ব কি হবে অলওয়েজ প্লুরাল। আচ্ছা অনেক সময় আমরা কি করি এ ম্যাড লিখে ফেলি, হ্যাঁ তা আমি এখানে লিখে দিচ্ছি নট এ ম্যাড, এটা আমরা লিখবো না। কেন লিখবো না, কারণ প্রিটেন্ডস
ভার্বটা হলো সরি এখানে এই যে ম্যাড হলো অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে কখনোই এন বসে না, এন বসবে শুধুমাত্র কাউন্টেবল নাউন হতে হবে। হ্যাঁ, কাউন্টেবল নাউনের আগে এন বসবে। তো ম্যাড হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কখনো আমরা এন বসাবো না, তাহলে হি ওয়ার ম্যাড এইভাবে লিখবো। পরের সেন্টেন্সটা, মীরা ইজ অ্যাক্টিং অ্যাজ ইফ শি ডিড নট কমিট এনি ক্রাইম। সো মীরা কি করছে, অভিনয় করছে যেন সে এখনো অপরাধ করেনি। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে অ্যাজ ইফ আছে, অ্যাজ ইফ মানে যেন, তাহলে কি এরপরে পাস্ট সিম্পল ইউজ করা হয়েছে। নেগেটিভ বলে এখানে ডিড নট বসছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। পরে দেখে নিই, দ্য ম্যান হ্যাজ টোল্ড দ্য স্টোরি, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, তখন অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরে পাস্ট সিম্পল, তাহলে হি রোড দ্য স্টোরি। পরের সেন্টেন্সটা, ইট ইজ লং সিন্স আই মেট ইউ, যে অনেকদিন হয়ে গেছে তোমার সাথে আমার দেখা হয়েছিল। তাহলে লং সিন্স, সিন্স যেহেতু আছে এই সময় নির্দেশ করছে, তাহলে এর আগে প্রেজেন্ট টেন্স পরে সিম্পল পাস্ট টেন্স। ইট হ্যাজ পাস্ট মেনি ইয়ার্স, এখানে আছে যে ইট হ্যাজ পাস্ট মেনি ইয়ার্স, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে সিন্স ইউ ভিজিটেড আস, আমাদেরকে ভিজিট করেছিলেন এটা অনেক দিন হয়ে গেছে। তাহলে আমরা শিখে ফেললাম অ্যাজ ইফ, অ্যাজ দো এবং সিন্স এর আগে যদি কি থাকে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরে অংশ সিম্পল পাস্ট টেন্স হবে। তাহলে আমরা চলে যাই নেক্সট রুলে, এটা কি সিম্পল পাস্ট। অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, অর্থাৎ একই ফ্রেজ, এই ফ্রেজগুলো এবং এই কনজাংশন গুলো এর আগে যখন কি থাকবে সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, তখন আমরা কি করব পরে অংশ পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। পরে অংশ কি ইউজ করব পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, তাহলে আমরা এখন এক্সাম্পল দেখেন। যেমন এখানে প্রথম এক্সাম্পলে আছে he talked as though he had seen everything. এই যে talked, this verb past form, এই verb past form মানে simple past, simple past থাকা মানে পরে অংশ past perfect। past perfect স্ট্রাকচার আমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা আগে শিখেছি had হবে এবং ভার্বের past participle form হবে। তাহলে he talked as though he had seen everything। পরের সেন্টেন্সে দেখি, my uncle spoke as if he had known, এই যে had verb past participle form, আগের অংশ past simple থাকা মানে পরের অংশ কি হবে past perfect। The boys walked as though they had been very expert, এখানে কি had been বসছে, অর্থাৎ এখানে be ভার্বের past participle form been এটা ইউজ করা হয়েছে। পরের সেন্টেন্সে it was long since, এই যে since এর আগে was আছে, was মানে কি past simple, তাহলে কি হবে পরে কি past perfect, এই যে had met last। পরে সেন্টেন্সে 10 years passed since I had left the tedious job, এই যে কয় বছর হয়ে গেছে 10 বছর হয়ে গেছে আমি এই যে বিরক্তিকর কাজটি ছেড়ে গিয়েছি। তাহলে কি হবে, তাহলে কি since এর আগে সিম্পল পাস্ট থাকা মানে পরের অংশ কি past perfect। তাহলে এটাও শিখে ফেললাম আমরা। তাহলে আমরা as অথবা as if, as though আর since এই কনজাংশন গুলো দিয়ে যদি আগের রুলে শিখেছি প্রেজেন্ট টেন্স থাকলে সিম্পল পাস্ট হবে, আর এখন শিখলাম পাস্ট টেন্স থাকলে অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স থাকলে পরের অংশ পাস্ট পারফেক্ট হবে। এই পর্যন্ত যে আলোচনা করলাম, এখন তোমাদের এই বিষয়ে কোনো কনফিউশন থাকলে if you have any question you can ask me, feel free to comment in the comment box। হ্যাঁ, কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি চেষ্টা করব সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। তাহলে থ্যাংক ইউ সো মাচ, আজকে পর্যন্তই, দ্যাটস অল ফর নাও। আবার দেখা হবে নেক্সট উইকে। এ পর্যন্ত তোমরা এই লেসনটা এবং আগের লেসনগুলো বারবার রিভাইজ করতে থাকো, রিভিশন করতে থাকো এবং সবাই বাসায় থাকো, নিরাপদে থাকো।